বেক্সিমকো শেয়ার লেনদেনে কারসাজি, ৯ ব্যক্তি প্রতিষ্ঠানকে ৪২৮ কোটি টাকা জরিমানা। পাচারের অর্থ ফেরাতে দুদকের ডাকে সাড়া নেই, সহযোগিতার আশ্বাস ইইউ। We just had a very good meeting to discuss what the priorities should be and how we can best cooperate. যেসব দেশে টাকা পাচার হয়েছে সেই সব দালিলিক প্রমাণাদির জন্য আমরা মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট পাঠিয়েছি। প্রত্যাশা অনুযায়ী আমরা এখনও সদুত্তর পাইনি। সমবায় ব্যাংক থেকে ১২,০০০ ভরি স্বর্ণ লোপাটে সাবেক চেয়ারম্যান মহিন নাম রহস্যজনক কারণে বাদ যায় চার্জশিট থেকে। আমরা দুদককে তথ্য দিয়েছি, চার্জশিটে নাম আসছে বা যাদের অ্যারেস্ট হয়েছে, তো এদেরকে এরা এখন সাময়িক বরখাস্ত অবস্থায় আছে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত ১১টার সময় সঙ্গে আছে আমি মাহাদ ইসলাম ধ্রুব। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ৭১ ইস্যুতে দুঃখ প্রকাশ করলে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক এগিয়ে যাবে, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশ নিয়ে ভারতের নেতাদের বিতর্কিত বক্তব্য অগ্রহণযোগ্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ কার্যক্রমের হিসাব প্রকাশ। ব্যাংকে থাকা টাকার ৮ কোটি যাবে প্রধান উপদেষ্টার তহবিলে, বাকিটা উত্তরবঙ্গের বন্যা কবলিত জেলায়। বিএনপি নেতা শাহাদাতকে চট্টগ্রাম সিটির মেয়র ঘোষণা। ২০২১ সালে নির্বাচনে ফল কারচুপি মামলার রায়, ১০ দিনের মধ্যে গেজেট প্রকাশের নির্দেশ। এবং সড়ক অবরোধ করে আজও পোশাক শ্রমিকদের বিক্ষোভ, যানজটে ভোগান্তি, বেতন না দেয়া কারখানা মালিকদের আইনের আওতায় আনার ঘোষণা উপদেষ্টার। বেক্সিমকো শেয়ার কারসাজির দায়ে ৯ ব্যক্তি প্রতিষ্ঠানকে ৪২৮ কোটি ৫২ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। এদিকে সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি রক্ষণাবেক্ষণে রিসিভার নিয়োগ দিতে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন চেম্বার আদালত। ২৮ অক্টোবর আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে হবে শুনানি। সব সম্পত্তি রক্ষণাবেক্ষণে তত্ত্বাবধায়ক নিয়োগের আদেশ রয়েছে উচ্চ আদালতের। এর বিরুদ্ধে আইনি লড়াইয়েও সুবিধা করতে পারছেন না তারা। বেক্সিমকো গ্রুপের একটি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ রাখতে চেয়ে চেম্বার আদালতে আবেদন করেও মঙ্গলবার ফিরতে হয়েছে খালি হাতে। যদিও এ বিষয়ে ২৮ অক্টোবর প্রধান বিচারপতির আদালতে হবে চূড়ান্ত শুনানি। এদিনও গ্রুপটির আইনজীবী আদালতকে জানান, তত্ত্বাবধায়ক নিয়োগ হলে বিপাকে পড়বেন কয়েক লাখ কর্মচারী। বাংলাদেশ ব্যাংকের আইনজীবী বলছেন, বেক্সিমকোতে রিসিভার নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। রিসিভার সহ, অ্যাটাচমেন্ট সহ বা মানি ব্যাক করানো সহ বা আরও যে আদেশ আছে সব কিছুর জন্য বাংলাদেশ ব্যাংক সামগ্রিকভাবে তাদের করণীয় ঠিক করতেছে এবং সেই মর্মে তারা কাজ চালিয়ে যাচ্ছে। আর রিটকারী আইনজীবী বলছেন, গ্রুপটিতে কর্মরতদের বেতন বোনাস দিতে সালমান এফ রহমানকে মুক্তি দেওয়ার প্রশ্নই ওঠে না। সালমান রহমান যেটা বলেছে, আমি ছাড়া এত লোক বেতন পাবে না, এটা চলবে না। আর কোর্টে যে বলতেছে ওনার তো 4% শেয়ার, সব তো ব্রিটিশ একটা কোম্পানি, ওরা ওন করে। তুমি জেল থেকে না বার হলে তোমার এমপ্লয়িজরা না খেয়ে বেতন না পেয়ে চলবে। এটা আগেও বলেছি, আমি তো কারো এগেনস্টে অন্যায় কোনো আবদার নিয়ে কোর্টে যাইনি। তোমাকে এই গ্রাউন্ডে জেল থেকে ছাড়তে হবে, তাহলে তোমার দরকার কি? তোমাকে যদি জেলেই থাকতে হয়, রিসিভার অ্যাপয়েন্টমেন্ট হোক, তাতে তো কারো কোনো ক্ষতি হবে না। এদিকে বেক্সিমকোর শেয়ার কারসাজির দায়ে ৯ ব্যক্তি প্রতিষ্ঠানকে ৪২৮ কোটি ৫২ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি বেক্সিমকোর শেয়ার লেনদেনের মাধ্যমে সিকিউরিটিজ আইন ভঙ্গ করায় তাদের এই অর্থদণ্ড দেয়া হয়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্র, কানাডা, সুইজারল্যান্ড, আরব আমিরাত, সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় সবচেয়ে বেশি অর্থ পাচার হয়েছে বলে জানিয়েছে দুদক। তবে এসব দেশ থেকে খুব একটা সহযোগিতা না পাওয়ার অভিযোগ তুলে সংস্থাটির মহাপরিচালক বলেন, পাচার হওয়া দেশগুলোতে ৭১টি চিঠি দিলেও জবাব পেয়েছেন মাত্র ২৭টির। এদিন মানি লন্ডারিং ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে একথা জানায় দুদক। পাচার হওয়া অর্থ ফেরাতে দুদককে সহযোগিতার প্রতিশ্রুতি দেয় প্রতিনিধি দলটি।
বিগত সরকারের আমলে 16 বছরে বাংলাদেশ থেকে অন্তত 11 লাখ কোটি টাকা পাচার হয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান GFI এর প্রতিবেদনে উঠে আসে এমন তথ্য। দুদক বলছে এর মধ্যে কানাডার বেগমপাড়া, আমেরিকা, সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড ও সিঙ্গাপুরে সবচেয়ে বেশি টাকা পাচার করেন ব্যবসায়ী, আমলা ও সাবেক সরকারের মন্ত্রী এমপিরা। তবে এসব দেশে চিঠি দিয়ে তথ্য চাইলেও পুরোপুরি সহযোগিতা পাচ্ছে না দুদক। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে FBI সহ বিভিন্ন পক্ষের সঙ্গে দফায় দফায় বৈঠক করছে কমিশন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে দুদকের চেয়ারম্যান মঈনুদ্দিন আবদুল্লাহর সঙ্গে বৈঠক করেন ডক্টর মাইকেল ক্রেজার নেতৃত্বে 4 সদস্যের EU প্রতিনিধি দল। বৈঠক শেষে পাচার হওয়া অর্থ ফেরাতে সহযোগিতার প্রতিশ্রুতি দেন তারা। We are looking at possible cooperation between the European Union and the Anti-Corruption Commission. So we just had a very good meeting to discuss what the priorities should be and how we can best cooperate. তবে দুদক বলছে পাচার হওয়া অর্থ ফেরাতে সহযোগিতার আশ্বাস মিললেও সব চিঠির উত্তর পায়নি সংস্থাটি। যেসব দেশে টাকা পাচার হয়েছে সেই সব দালিলিক প্রমাণাদির জন্য আমরা মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট পাঠিয়েছি। প্রত্যাশা অনুযায়ী আমরা এখনও সংশ্লিষ্ট দেশগুলো থেকে সদুত্তর পাইনি। আমরা এ পর্যন্ত 71টি MLAR পাঠিয়েছি, কেবলমাত্র 27টি দেশ থেকে আমরা উত্তর পেয়েছি। এদিকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের লন্ডনে থাকা 360টি বাড়ির সন্ধানে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ সমবায় ব্যাংক থেকে 12,000 ভরি স্বর্ণ লোপাট হলো কিভাবে? এ নিয়ে ঘটনার সময় চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ মহির দিকে তীর ছুঁড়েছেন এক কর্মকর্তা। দুদকের তদন্তে প্রথম দিকে নাম এলেও রহস্যজনক কারণে চার্জশিট থেকে তার নাম বাদ দেওয়া হয়। সাইফুল ইসলামের রিপোর্ট। বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেড বা BPI ব্যাংকটির ভল্ট থেকে 12,000 ভরি সোনা লোপাটের ঘটনা গণমাধ্যমে আসায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্যের। 2010 সালে নারায়ণগঞ্জ কোঅপারেটিভ ক্রেডিট লিমিটেডের 12 কোটি টাকা ঋণের বিপরীতে 12,000 ভরি স্বর্ণ জামানত হিসেবে নেয় বাংলাদেশ সমবায় ব্যাংক, যার সুদ জমে হয়েছে 10 কোটি টাকা। দীর্ঘ 10 বছরেও ওই ঋণ পরিশোধ করতে পারেনি নারায়ণগঞ্জ কোঅপারেটিভ লিমিটেড। এতে প্রতিষ্ঠানটি দেউলিয়া হয়ে যায়। এই সুযোগ কাজে লাগিয়ে তাদের জামানত রাখা স্বর্ণ নয়ছয় করে সমবায় ব্যাংকের একটি চক্র। এ নিয়ে দুদক 2020 সালেই তদন্তে নামে। সমবায় ব্যাংকের ওই সময়ের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ সহ 9 কর্মকর্তার বিরুদ্ধে প্রাথমিকভাবে অভিযোগের প্রমাণ পায় সংস্থাটি। পরের বছরের ফেব্রুয়ারিতে ব্যাংকটির 5 কর্মকর্তাকে গ্রেপ্তার করলেও বাদ যান চেয়ারম্যান। পরে মামলাটির চার্জশিট থেকেই তার নাম বাদ দেওয়া হয়। নাম আসে 8 কর্মকর্তার। ইতোমধ্যে মৃত্যুবরণ করেছে একজন। ব্যাংকটির পরিচালনায় একচ্ছত্র আধিপত্য থাকলেও কেন মামলা থেকে বাদ গেলেন চেয়ারম্যান, তার একটা কারণ জানা গেল আরেক আসামির কাছ থেকে। অভিযোগ নিয়ে ফোনের মাধ্যমে যোগাযোগ করলে মহিউদ্দিন মহির অন্তত 2টি নাম্বার বন্ধ পাওয়া যায়। তবে যিনি বা যারা চেয়ারম্যানের উপর দায় চাপাচ্ছেন তাদের কি কোনো সংশ্লিষ্টতা নেই এই ঘটনায়? কেননা ভল্ট রক্ষণাবেক্ষণের সাথে জড়িত ছিলেন ওই কর্মকর্তা সহ চার্জশিটে নাম আসা আরো 7 জন। স্বর্ণ ডেলিভারির সময় গ্রাহকদের আমরা যেহেতু ট্যাক্স ওয়ার্ক করছি সেই হিসাবে আমাদের সাক্ষ্য থাকবে, ওই হিসাবে আমাদের মামলা করছে আর কি আমাদের নাম। এখন প্রশ্ন হচ্ছে 12,000 ভরি স্বর্ণ এখন কার দখলে? সমবায় ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক জানান, যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছিল তদন্ত করে ব্যবস্থা নেওয়া হয়েছে। দুদক তো তখন যখন অনুসন্ধান করেছে সময় সময় আমাদের কাছে তথ্য চেয়েছে, আমরা দুদকের তথ্য দিয়েছি। আর আমাদের যে অফিসারদের চার্জশিটে নাম আসছে বা যাদের অ্যারেস্ট হয়েছে, তো এদেরকে এরা এখন সাময়িক বরখাস্ত অবস্থায় আছে। এদিকে বছরের পর বছর পার হলেও মামলা নিষ্পত্তি না হওয়ায় এমন ঘটনা বাড়তে পারে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ৭১-এর গণহত্যার জন্য ক্ষমা চাইলে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আরও স্বাভাবিক হবে, এমনটাই মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। এদিকে বাংলাদেশ নিয়ে ভারতের নেতাদের বিতর্কিত বক্তব্য অগ্রহণযোগ্য বলেও জানান তিনি। প্রধান উপদেষ্টার জাতিসংঘ অধিবেশনে অংশগ্রহণ নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন উপদেষ্টা।
সম্প্রতি জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘ অধিবেশনে অংশ নেয়া এবং ওইসব বৈঠক নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয়। ছাত্র জনতার যে অভ্যুত্থান ছিল তাতে যারা পররাষ্ট্র উপদেষ্টা মনে করেন ৭১-এর গণহত্যা ও ঘটনাবলীর জন্য পাকিস্তানের ক্ষমা চাওয়া উচিত। পাকিস্তান যদি এই সাহসটুকু দেখায়, পাকিস্তানের কোনো সরকার, যে তারা আসলে যে এখানে যে ঘটনাটা ঘটেছিল সেটাকে তারা উদ্ধৃত করে এবং বলে যে আমরা এই জন্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী, এই কথাটা যদি বলে তাতে কিন্তু কোনো দোষের কিছু নেই। সম্পর্ক স্বাভাবিককরণ এবং সহজ রাখা অনেক সহজ হয়ে যাবে। আর সম্প্রতি বাংলাদেশ নিয়ে ভারতের নেতাদের বিভিন্ন মন্তব্য অগ্রহণযোগ্য বলেও মনে করেন তিনি। আমরা বিশ্বাস করি যে অভ্যন্তরীণ ব্যাপারে কারণ আগ্রহ যেটা আমরা কিন্তু যখন সামনাসামনি যখন আমরা কথা বলি, আমরা কাগজে হয়তো লিখি না, এটা কিন্তু আমরা সবসময় বলি যে এই ধরনের বিষয়ে এই ধরনের স্টেটমেন্ট নিতান্ত অনাকাঙ্ক্ষিত। নির্বাচন কখন হবে এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা ইঙ্গিত দেন ডিসেম্বর নাগাদ বিষয়টি খোলাসা হবে। 6টা কমিশন গঠন করা হয়েছে, তাদের নোটিফিকেশন বোধহয় 2-1 দিনের মধ্যে হবে। তাদেরকে 3 মাস সময় দেওয়া হয়েছে, অর্থাৎ এন্ড অফ ডিসেম্বর অথবা আর্লি জানুয়ারি তারা তাদের রিকমেন্ডেশন প্লেস করবে। তখন আরও কিছু স্টেক হোল্ডারের সাথে আলাপ আলোচনার প্রশ্ন আছে। তখন সত্যিকার অর্থে তখনই কিন্তু রোডম্যাপটা ঠিক করা যাবে। তখন তার আগে কিন্তু আপনি রোডম্যাপ ঠিক করতে পারছেন। উপদেষ্টা আরও জানান, জাতিসংঘ অধিবেশন ছাড়াও 12টি সভা ও 25টি বৈঠকে অংশ নেন প্রধান উপদেষ্টা। আমি আজকে যদি বলি যে 3 মাস অথবা 3 বছর, ইট ডাজন্ট মেক এনি সেন্স। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। বিএনপি নেতা ডক্টর শাহাদাত হোসেনকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করেছে আদালত। 2021 সালে নির্বাচনে ফল কারচুপি মামলার রায়ে 10 দিনের মধ্যে গেজেট প্রকাশ করে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। সাবেক মেয়র রেজাউল করিম চৌধুরীকে অবৈধ ঘোষণা করে দুপুরে এ আদেশ দেন চট্টগ্রামের যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত। এই জয় আনন্দের। এই রায় আইনের শাসন ও সত্য প্রতিষ্ঠার। দীর্ঘ 4 বছর আইনি লড়াইয়ের পর মেয়র হিসেবে বৈধ ঘোষণা করা হলো বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেনকে। 2021 সালে 27 জানুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে প্রিন্ট কপি না দেয়া এবং 4% ভোটকে 22% দেখানো সহ নানা কারচুপির অভিযোগ এনে নির্বাচন ট্রাইব্যুনাল ও যুগ্ম জেলা দায়রা জজ আদালতে মামলা করেন বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন। দীর্ঘ 4 বছর পর মঙ্গলবার দুপুরে যুগ্ম জেলা দায়রা জজ আদালত আগের মেয়র আওয়ামী লীগের রেজাউল করিম চৌধুরীকে অবৈধ ঘোষণা করে ডাক্তার শাহাদাতকে মেয়র ঘোষণা করেন। একই সঙ্গে 10 দিনের মধ্যে গেজেট করে ডাক্তার শাহাদাতকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেন আদালত। এই আদেশ প্রাপ্তির 10 দিনের মধ্যে বিচার বিভাগ নির্বাচন কমিশনের সচিবকে আমাকে চট্টগ্রাম সিটি মেয়র দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য বলা হয়েছে। আগের মেয়রের যে মেয়রশিপ ছিল এটা বাতিল করেছে এবং গ্যাজেটটাও বাতিল করেছে। এই মামলায় প্রধান নির্বাচন কমিশনার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সহ 9 জনকে আসামি করা হয়েছিল বলে জানান আইনজীবীরা। আইনজীবী ও রাজনৈতিক নেতারা বলছেন এই রায়ের মধ্য দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। আমরা 3.5 বছর আদালতের দরজায় দরজায় আমরা ঘুরেছি, আমরা ন্যায় বিচার পাই নাই। আজকে অন্তর্বর্তীকালীন সরকারের এই বসা আসার পর আমি মনে করি ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। 2021 সালে সিটি নির্বাচনে 3,69,248 ভোটে নৌকার প্রার্থী রেজাউল করিম চৌধুরীকে জয়ী ঘোষণা করে কমিশন। আর বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছিলেন 52,489 ভোট। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। বন্যার্তদের সহায়তার জন্য 2টি ব্যাংক অ্যাকাউন্টে জমা রাখা টাকার অডিট রিপোর্ট প্রকাশ করল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সংবাদ সম্মেলন করে অডিট রিপোর্ট তুলে ধরা হয়। এ সময় জানানো হয় অ্যাকাউন্টে থাকা 9,91,00,000 টাকার মধ্যে 8 কোটি টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা হবে। বাকি 1,91,00,000 টাকা উত্তরবঙ্গে বন্যা কবলিত মানুষের জন্য খরচ করা হবে। আমাদের যে এই যে টাকাটি, সেই টাকা আমরা আসলে দুইভাবে খরচ করার প্ল্যান করেছি। একটি হচ্ছে আমরা 8 কোটি টাকা ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধান উপদেষ্টার তহবিলে দিব। 8 কোটির বাইরে যে টাকাটি থাকবে অর্থাৎ 1,91,00,000 টাকা,
এই টাকাটি বর্তমানে আপনারা জানেন যে উত্তরবঙ্গেও বন্যা আক্রান্ত হয়েছে। আমরা এখন 1,91,00,000 টাকা থেকে সেই জেলাগুলোর প্রশাসন ছাত্র প্রতিনিধিদের মাধ্যমে আমরা বন্যা কবলিত জেলাগুলোতে ত্রাণ কার্যক্রম পরিচালনা করব। আগামীকাল থেকেই সেটি শুরু হবে। বকেয়া 1 মাসের বেতন পেয়ে 11 ঘন্টা পর অবরোধ তুলে দিলেন গাজীপুরের পোশাক শ্রমিকরা। তবে 36 ঘন্টারও বেশি সময় ধরে সাভারের নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় অবস্থান কর্মসূচি পালন করছেন বার্ডস গার্মেন্টসের শ্রমিকরা। এদিকে আশুলিয়ার জিরাবো এলাকায় সোমবার শ্রমিক বিক্ষোভের জেরে 36 জনকে আটক করেছে যৌথ বাহিনী। সড়ক অবরোধ করে আন্দোলনে পোশাক শ্রমিকরা, আটকা পড়েছে ছোট বড় অসংখ্য যানবাহন, থমকে গেছে পুরো ট্রাফিক ব্যবস্থা। বকেয়া বেতন ও ছুটির টাকা পরিশোধের দাবিতে গাজীপুরের ভোগড়া এলাকায় মঙ্গলবার সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন পোশাক শ্রমিকরা। এতেই থেমে যায় যান চলাচল। সীমাহীন দুর্ভোগে পড়েন বিভিন্ন গন্তব্যের যাত্রী ও চালকরা। তবে 1 মাসের বকেয়া বেতন পেয়ে টানা 11 ঘন্টা পর অবরোধ তুলে নেন শ্রমিকরা। এরপরই স্বাভাবিক হয় যান চলাচল। 2 মাসের বকেয়া বেতন ও 12 দফা দাবিতে নারায়ণগঞ্জ বন্দরের হরিপুর এলাকায় কর্মবিরতি দিয়ে সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত দীর্ঘ 6 ঘন্টা বিক্ষোভ করেন পার্টেক্স গ্রুপের পোশাক শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মালিকপক্ষের সঙ্গে কথা বলে দাবি পূরণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন তারা। টানা 36 ঘন্টারও বেশি সময় ধরে সাভারের নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় অবস্থান নিয়েছেন বার্ডস গার্মেন্টসের শ্রমিকরা। এ সময় নানা স্লোগানে নিজেদের দাবি জানান তারা। এতে নবীনগর চন্দ্রা মহাসড়কে যান চলাচল ব্যাহত হয় চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকরা। প্রায় কয়েক কিলোমিটার এলাকা জুড়ে যানজটে আটকা পড়ে দূরপাল্লার যানবাহন। আমাদের কেউ খোঁজ খবর নেয়নি, না সেনাবাহিনী, না পুলিশ বাহিনী, না কোনো মালিকপক্ষ, না কোনো সরকার আমাদের কেউ আশ্বাস দিচ্ছে না। ধৈর্যের সীমা থেকে ধৈর্য তো অতিক্রম হয়ে যাচ্ছে। খাওয়া দাওয়া কোনো কিছু করতে পারছি না, রাস্তা বন্ধ। খুলনা 4 আসনের সাবেক সংসদ সদস্য সালাম মুর্শিদিকে গ্রেফতার করেছে র্যাব। রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব জানায় 2022 সালে খুলনার ফুলতলা এলাকায় হামলা, আক্রমণ ও হত্যার অভিযোগে দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এর আগে চলতি বছরে রাষ্ট্রীয় সম্পত্তিতে বসবাসের অভিযোগে আলোচনায় আসেন সালাম মুর্শিদি। এছাড়া ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর বাফুফের সিনিয়র সহ সভাপতির পদ থেকে পদত্যাগ করেন তিনি। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান কার্যালয়ে বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেছে গুম হওয়াদের সন্ধানে গঠিত তদন্ত কমিশনের সদস্যরা। বেলা 11:30টায় মিন্টো রোডে ডিবি কার্যালয়ে যান কমিশনের সদস্যরা। 3 ঘন্টারও বেশি সময় কার্যালয়ে অবস্থান করেন তারা। এ সময় গোয়েন্দা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি তাদের গোপন বন্দিশালা পরিদর্শন করেন। পরে কমিশনের সদস্য নূর খান লিটন সাংবাদিকদের জানান, আওয়ামী লীগ সরকারের আমলে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক যাদের গুম করা হয়েছে তাদের প্রকৃত ঘটনা বের করতে কাজ করছে কমিশন। গুম বিষয়ক আপনার ইনকোয়ারি কমিটি সেটা যথাযথভাবে পালন করার চেষ্টা কমিশন করছে এবং সেটারই অংশ হিসাবে আমরা ডিবি কার্যালয়, তাদের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করলাম এবং তাদের সাথে কথা বললাম। সেপ্টেম্বরে দেশে এসেছে 240,47,00,000 মার্কিন ডলার দেশীয় মুদ্রায়, যার পরিমাণ 28,856,40,00,000 টাকা। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এর আগে মাস অগস্টে দেশে রেমিটেন্স এসেছিল 222,13,00,000 ডলার। সে হিসেবে 1 মাসের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে 18,34,00,000 ডলার। কেন্দ্রীয় ব্যাংকের হিসেব বলছে চলতি অর্থ বছরে প্রথম মাস জুলাইতে এসেছিল 191,38,00,000 ডলার, আর গেল জুনে 253,86,00,000 ডলার রেমিটেন্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা, যা 2021 সালের জুলাইয়ের পর সর্বোচ্চ। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর।